এটি একটি কাল্পনিক গল্প, বাস্তবের সাথে এর কোনো মিল নেই। এটি বানানো হয়েছে শুধুমাত্র আপনাদের বিনোদনের জন্য। নিরামিষ ভূত। পূর্ব ভারতের একটি ছোট্ট গ্রাম দমদমপুর। গ্রামের মাঝখানে একটি প্রাচীন বটগাছ। গ্রামবাসীদের বিশ্বাস এই বটগাছের তলায় বাস করে এক নিরামিষ ভূত। হ্যাঁ, এটি এমন এক ভূত যে মাংস বা রক্তপিপাসা নয়, বরং নিরামিষই। তার প্রিয় খাবার হলো সেদ্ধ ভাত, ডাল আর শাক। এই অদ্ভুত ভূতের নাম লোভা। লোভা গ্রামের লোকেদের কোনো ক্ষতি করে না, বরং তাদের সঙ্গে হাসি মজা করে। কখনো রাতে বসে গল্প শোনায়। গ্রামের সবাই তাকে পছন্দ করে, তবে নতুন কেউ গ্রামে এলে লোভাকে নিয়ে ভয় পায়। একদিন গ্রামের স্কুলে নতুন শিক্ষক আসেন, নাম সমীরণ। শহরের মানুষ। ভূত প্রেতের ব্যাপারে কোনো বিশ্বাস নেই। প্রথম দিন থেকেই তিনি লোভার গল্প শুনে হেসে উড়িয়ে দেন। ভূত আবার নিরামিষ হয় নাকি বলে গ্রামের লোকজনকে মজা করে প্রশ্ন করেন। সমীরণ স্যারের সঙ্গে থাকেন তার বোন মেঘলা। মেঘলা একজন চিত্রশিল্পী। সেই গ্রাম ও গ্রামের পরিবেশ নিয়ে মুগ্ধ হয়। এক রাতে সমীরণ স্যার একা বসে চা খাচ্ছিলেন। হঠাৎ জানলার পাশে একটা ছায়া দেখতে পেলেন। ভেবেছিলেন চোর, কিন্তু দরজা খুলে বেরিয়ে দেখেন একটা ফ্যাকাশে আলো, যেন ঝিলিক দিয়ে যাচ্ছে। ভূত কি? সমীরণ ভয়ে চুপ হয়ে যান। পাশ থেকে একটা আওয়াজ আসে, ভয় পেও না, আমি লোভা। লোভা শান্ত কণ্ঠে তার নিরামিষ ভূতের জীবনযাত্রার বর্ণনা করল। আমাকে এক সাধু অভিশাপ দিয়েছিল যে আমি কোনো প্রাণীর ক্ষতি করতে পারবো না, তবে এখন আমি মানুষের ভালোর জন্য কাজ করি। গ্রামে একটি বড় বিপদ আসে। জমিদারের লোকজন গ্রাম দখল করতে চায়। তারা গ্রামের জমি দখল করার জন্য ভয় দেখায় এবং ধান চাল লুট করে। গ্রামের লোকজন লোভার কাছে সাহায্যের জন্য আসে। লোভা প্রতিশ্রুতি দেয় সে কিছু একটা করবে। লোভা জমিদারের লোকদের ভয় দেখানোর জন্য রাতে তাদের শিবিরে হাজির হয়। আমি লোভা, নিরামিষ ভূত। যদি তোমরা এখান থেকে না যাও, তবে তোমাদের সব শাকসবজি আমি খেয়ে ফেলবো। লোকেরা প্রথমে হেসেছিল, কিন্তু পরদিন সকালে তাদের শিবিরে রাখা সমস্ত শাকসবজি সত্যি উধাও হয়ে যায়। এদিকে মেঘলা একটি বড় ছবি আঁকে, যেখানে লোভাকে গ্রামবাসীদের রক্ষাকর্তা হিসাবে দেখানো হয়েছে। ছবিটি দেখে গ্রামবাসীর মধ্যে একতা আরও বেড়ে যায়। জমিদার স্বপ্নে লোভাকে দেখে ভয় পেয়ে যান। লোভা তাকে সতর্ক করে দেয়, তোমার অন্যায়ের জন্য শাস্তি পাবে। জমিদার তার ভুল বুঝতে পারে এবং গ্রামে আর কখনো না আসার প্রতিশ্রুতি দেয়। গ্রামের শান্তিপূর্ণ জীবনের মাঝে একটি নতুন অতিথি আসে। তার নাম রুদ্র। শহরে পোশাক, দ্রুত চোখ আর চওড়া হাসি নিয়ে রুদ্র নিজেকে লেখক বলে পরিচয় দেয়। সে বলে, আমি এই গ্রাম এবং এর গল্প নিয়ে গবেষণা করছি। শুনেছি এখানে এক নিরামিষ ভূত থাকে। আমি তার গল্প জানতে এসেছি। গ্রামের লোকেরা প্রথমে তাকে স্বাগত জানায়, তবে রুদ্রের আচরণ সন্দেহজনক ছিল। সে বিভিন্ন অজুহাতে গ্রামের বিভিন্ন জায়গায় ঘুরতে থাকে, বিশেষত বটগাছের চারপাশে। রুদ্রের আসল উদ্দেশ্য ছিল লোভার অভিশাপ ভেঙে তাকে নিজের কাজে ব্যবহার করা। সে একজন গোপন তান্ত্রিক, যে এমন আত্মাকে বশে এনে নিজের শক্তি বাড়াতে চায়। সে জানতে পারে যদি লোভা কোনো প্রাণীকে হত্যা করে তবে তার অভিশাপ ভেঙে যাবে। রুদ্র একদিন গ্রামের একটি নিরীহ গরুকে বটগাছের কাছে নিয়ে যায় এবং সেখানে লোভাকে ডেকে বলে, তোমার সামনেই এই প্রাণীকে হত্যা করব। যদি আমাকে না থামাও তবে তুমি অনন্তকাল এই অভিশাপের বোঝা বয়ে বেড়াবে। লোভা হতবাক হয়। লোভা এই পরিস্থিতি থেকে বের হওয়ার পথ খুঁজতে থাকে। সে জানে যদি অভিশাপ ভাঙে তবে সে আর নিরামিষ ভূত থাকবে না। তার মধ্যে অন্ধকার শক্তি ঢুকে পড়তে পারে, কিন্তু প্রাণীটির প্রাণও সে বিপন্ন হতে দিতে পারে না। এদিকে রুদ্র ধীরে ধীরে গ্রামবাসীর বিশ্বাস অর্জন করতে থাকে
এবং তাদের মধ্যে বিভ্রান্তি ছড়ায়। মেঘলা রুদ্রকে নিয়ে সন্দেহ করে। সে রুদ্রকে অনুসরণ করতে থাকে এবং জানতে পারে তার পরিকল্পনা। মেঘলা লোভাকে সতর্ক করে। সমীরণও গ্রামবাসীদের বোঝানোর চেষ্টা করে, কিন্তু রুদ্র তাদের উপর এমন প্রভাব ফেলে যে তারা সমীরণ ও মেঘলার কথা বিশ্বাস করতে চায় না। সমীরণ এবং মেঘলা গ্রামের পুরনো মন্দিরে গিয়ে লোভার অভিশাপ নিয়ে আরও তথ্য খুঁজে বের করে। তারা জানতে পারে লোভার অভিশাপ ভাঙলে পুরো গ্রামে এক ভয়ঙ্কর বিপর্যয় নেমে আসবে। অভিশপ্ত শক্তি শুধু লোভাকেই নয়, পুরো গ্রামকে ধ্বংস করে দেবে। রুদ্র একদিন গ্রামে একটি উৎসবের আয়োজন করে। সবাই সেখানে ব্যস্ত, আর সেই সুযোগে রুদ্র বটগাছের কাছে গিয়ে তার তন্ত্রমন্ত্র শুরু করে। মেঘলা এবং সমীরণ এই ষড়যন্ত্র থামানোর জন্য চেষ্টা করে। তারা গ্রামের কয়েকজন বিশ্বাসী লোককে নিয়ে রুদ্রের পরিকল্পনা ফাঁস করে দেয়। লোভা রুদ্রকে মুখোমুখি হতে বাধ্য করে। রুদ্র তাকে কষ্ট দিতে তান্ত্রিক শক্তি ব্যবহার করে, কিন্তু লোভা তার মানবিক গুণাবলীর উপর ভরসা করে প্রতিরোধ করে তোলে। লোভা বলে, তোমার মতো লোকেরা ভয় দেখিয়ে জয়ী হতে চায়, কিন্তু আমি আমার সত্যকে বিসর্জন দেব না। রুদ্র আরও ক্ষিপ্ত হয়ে ওঠে। সমীরণ ও মেঘলা গ্রামের সবাইকে একত্রিত করে রুদ্রের সত্যিকারের পরিচয় সামনে নিয়ে আসে। গ্রামের লোকেরা বুঝতে পারে রুদ্র তাদের সঙ্গে প্রতারণা করছে। তারা একজোট হয়ে রুদ্রকে গ্রাম ছাড়তে বাধ্য করে। লোভা মেঘলা এবং সমীরণকে বলে, আমি বুঝেছি আমার অভিশাপ আমার শক্তি। আমি এই অভিশাপ নিয়ে ভালো কাজ করতে পারি। আমার জন্যই তোমাদের মধ্যে একতা এসেছে। গ্রামের লোকেরা লোভাকে তাদের রক্ষাকর্তা হিসাবে আরও বেশি সম্মান করতে শুরু করে। মেঘলা লোভার গল্প নিয়ে একটি ছবি আঁকে এবং তা শহরে প্রদর্শনীতে পাঠায়। ছবিটি দেখে শহরের লোকজনও দমদমপুর এবং তার নিরামিষভূতের গল্প জানতে আগ্রহী হয়ে ওঠে। লোভা, মেঘলা, সমীরণ এবং গ্রামের লোকেরা একসঙ্গে নতুন করে তাদের জীবন শুরু করে। লোভার গল্প গ্রামের গণ্ডি ছাড়িয়ে ছড়িয়ে পড়ে দূর দূরান্তে। নমস্কার প্রিয় দর্শক, আপনারা শুনছেন ও দেখছেন বঙ্গ হরর স্টোরি ইউটিউব চ্যানেল। আজকের গল্প শাকচুন্নির অভিশাপ। এর আগে বহু গল্প আপনারা শুনেছেন এই শাকচুন্নি পেতনিকে নিয়ে, কিন্তু আজকের গল্পটা পুরোটাই আলাদা। আরও একবার, শাকচুন্নির অভিশাপ। শাকপুর গ্রামে একটি প্রাচীন বটগাছ দাঁড়িয়ে আছে। লোকেরা বলে সেই গাছের নিচে এক শাকচুন্নি বাস করে। রাতে বটগাছের কাছ থেকে কাঁকনের শব্দ শোনা যায়। যে সেখানে গিয়েছে সে আর ফেরেনি। গ্রামের প্রবীণ নারী বিনা পিসি এই কাহিনী নতুন প্রজন্মকে বারবার শোনান, কিন্তু গ্রামের যুবক যুবতীরা এটিকে শুধুই লোককথা মনে করে। শহর থেকে 3 জন গবেষক রিয়া, অভিজিৎ এবং সৌম্য শাকপুরে আসে। তাদের লক্ষ্য ছিল লোককাহিনী এবং গ্রামীণ ভুতুড়ে গল্পের সত্যতা খুঁজে বের করা। গ্রামের লোকেরা তাদের সতর্ক করে, কিন্তু তারা উপেক্ষা করে এবং অভিশপ্ত বটগাছ সম্পর্কে জানতে চায়। তারা বটগাছের চারপাশে রাত কাটানোর সিদ্ধান্ত নেয়। রাত গভীর হওয়ার সঙ্গে সঙ্গে তারা অদ্ভুত আওয়াজ শুনতে শুরু করে। কাঁকনের আওয়াজ, বাতাসে শীতল স্পর্শ এবং একটি মেয়ের ফিসফিসানি। রিয়া দেখে গাছের একটি ডালের নিচে একটি সাদা শাড়ি পরা মেয়ের ছায়া দাঁড়িয়ে আছে। গাছের ছায়াটি ধীরে ধীরে স্পষ্ট হয়ে ওঠে। তারা দেখতে পায় একটি মেয়ের ছায়ামূর্তি, যার কাঁকনের আওয়াজ বাতাসে প্রতিধ্বনি হচ্ছে। সে বলে, আমি মাধবী, আমার শান্তি কেড়ে নেওয়া হয়েছে। তোমরা আমার গল্প জানবে না, তবু এখানে এসেছো কেন? মাধবী বলে, আমার বিয়ের দিন আমার স্বামী আমাকে ছেড়ে অন্য নারীর সঙ্গে পালিয়ে গিয়েছিল। আমি সেই লজ্জা সইতে পারিনি। এই গাছের ডালে ঝুলে আমি প্রাণ দিয়েছি, কিন্তু আমি কখনো শান্তি পাইনি। আমার অভিশাপ এই গাছে বেঁধে রেখেছে। যারা এখানে আসে তারা আমার শিকার।
রিয়া এবং অভিজিৎ গাছের কাছ থেকে পালানোর চেষ্টা করে, কিন্তু সৌম্য বটগাছের নিচে আটকে পড়ে। হঠাৎ গাছের শিকড় তার পায়ে জড়িয়ে ধরে। মাধবী বলে, তোমাদের একজনকে আমার সঙ্গে থেকে যেতে হবে। পরের দিন রিয়া এবং অভিজিৎ গ্রামের বিনাপিসির কাছে যায়। বিনাপিসি তাদের শাকচুন্নির সম্পূর্ণ গল্প বলেন। তিনি জানান, মাধবীর আত্মহত্যার পর তার অভিশাপ শুধু গাছেই নয়, পুরো গ্রামে ছড়িয়ে পড়ে। তবে এই অভিশাপ ভাঙার জন্য একটি গোপন মন্ত্র আছে, যা গ্রামের পুঁথিতে লেখা রয়েছে। তারা গ্রামের পুরনো মন্দিরে যায়, যেখানে পুঁথিটি রাখা আছে। পুঁথিতে লেখা, যদি শাকচুন্নির আত্মার সঙ্গে তার অসম্পূর্ণ ইচ্ছা পূর্ণ হয় তবে সে মুক্তি পাবে, তবে অভিশাপের মূল ধারা থেকে নতুন বিপদ জন্ম নেবে। তারা জানতে পারে মাধবীর ইচ্ছা ছিল তার গান মানুষের কাছে পৌঁছাবে, তার অসম্পূর্ণ সুর যেন কেউ শেষ করে। তারা একটি পুরনো রেকর্ড পায়, যেখানে মাধবীর গানের খসড়া রয়েছে। অভিজিৎ রেকর্ড বাজানোর চেষ্টা করে, কিন্তু রেকর্ড বাজাতেই মাধবীর কণ্ঠ ভেসে ওঠে। তোমরা আমার গান শেষ করতে চাও, তবে সত্য মেনে চলতে হবে। রেকর্ড থেকে অদ্ভুত আওয়াজ বের করা হয়, যা সবাইকে বিভ্রান্ত করে। মাধবীর গানের সুর অসম্পূর্ণ। সৌম্য সেই সুর সম্পূর্ণ করার চেষ্টা করে, কিন্তু সুর শেষ করার সঙ্গে সঙ্গে পুরো গাছ নড়তে শুরু করে। আর মাধবী বলে, তোমরা ভুল করেছো, এখন তুমি সবাইকে টানছো আমার সঙ্গে। গান সম্পূর্ণ করার পরও অভিশাপ শেষ হয় না। গ্রামের লোকেরা দেখায় বটগাছের ছায়া পুরো গ্রামে ছড়িয়ে পড়েছে। রাত হলেই কাকনের আওয়াজ শুধু কাছেই নয়, বাড়ির ভেতরেও শোনা যায়। মাধবী মুক্তি পায়, কিন্তু তার জায়গায় নতুন এক ছায়া দেখা যায়। রিয়া বুঝতে পারে অভিশাপ কেবল স্থানান্তরিত হয়েছে। এই নতুন আত্মা আগের থেকে আরও ভয়ঙ্কর। গ্রামের সবচেয়ে পুরনো মানুষ দিনু বাবা বলেন যে এই বটগাছ আদতে অভিশাপ। কয়েক শতাব্দী আগে এটি এক সাধুর ধ্যানস্থানের স্থান ছিল। কোনো এক সময় সেখানে অপবিত্র কাজ হওয়ার পর গাছটি অভিশপ্ত হয়। তারা জানতে পারে মাধবীর প্রেমিক এখনও জীবিত এবং শহরে বাস করে। তার মুখোমুখি হওয়ার জন্য তারা শহরে যায়। মাধবীর প্রেমিক তার ভুল স্বীকার করে এবং বলে, আমার কারণে মাধবীর এমন পরিণতি হয়েছে, আমি তাকে মুক্ত করতে চাই। সে গাছের নিচে এসে ক্ষমা প্রার্থনা করে। মাধবী এবার চিরতরে মুক্তি পায়। তার ছায়া ধীরে ধীরে মিলিয়ে যায়, কিন্তু নতুন আত্মার উপস্থিতি জানান দেয় অভিশাপ পুরোপুরি শেষ হয়নি। নতুন আত্মা কেবল পুরুষ নয়, নারীদেরও ক্ষতি করতে শুরু করে। তার লক্ষ্য আরও ভয়ঙ্কর। সে পুরো গ্রামকে ধ্বংস করতে চায়। রিয়া, অভিজিৎ এবং সৌম্য নতুন আত্মার বিরুদ্ধে লড়াই করার জন্য পুঁথির সাহায্যে একটি নতুন মন্ত্র আবিষ্কার করে। মন্ত্রটি পড়ার সময় বটগাছের ডালগুলো তাদের আক্রমণ করে। মন্ত্র শেষ করার সঙ্গে সঙ্গে গাছটি সেখান থেকে ধসে পড়ে মাটিতে। নতুন আত্মা ধ্বংস হয়, তবে গাছের নিচে একটি পুরনো কাকন পড়ে থাকে, যা জানান দেয় অভিশাপ হয়তো পুরোপুরি শেষ হয়নি। আপনারা এতক্ষণ শুনলেন বঙ্গ হরর স্টোরি ইউটিউব চ্যানেল। গল্পটি এখানেই শেষ হয়নি, এর আরও কয়েকটি পার্ট বাকি রয়েছে। আপনারা যদি সেই গল্পের আরও অজানা ভয়ানক কাহিনী শুনতে চান, তাহলে এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিন। তাই সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর ভয়ের আনন্দ পেতে দেখতে থাকুন আর শুনতে থাকুন বঙ্গ হরর স্টোরি। নমস্কার প্রিয় দর্শক, আপনাদের সকলকে স্বাগত জানাই আমার এই ছোট্ট বঙ্গ হরর স্টোরি ইউটিউব চ্যানেলে। তো আজকের যে গল্পটি আমি আপনাদেরকে শোনাতে চলেছি, সেই গল্পটির নাম হচ্ছে পুতুলের অভিশাপ। এর আগে আমি হন্টেড পুতুল নামে একটি গল্প আপনাদেরকে শুনিয়েছিলাম। তো আজকের এই গল্পটি একটু সেটার থেকে আলাদা হতে চলেছে। তো আজকের গল্পটি হচ্ছে পুতুলের অভিশাপ। নয়ন কলকাতায় একটি বড় কোম্পানিতে কাজ করে। তার ব্যস্ত জীবন
আধুনিক জীবনযাত্রা এবং ভবিষ্যতের স্বপ্নের মাঝে হঠাৎই আসে একটি খবর। দক্ষিণ 24 পরগনার একটি গ্রামে তাদের পৈতৃক বাড়ি বিক্রির জন্য একটি ক্রেতা আগ্রহ দেখিয়েছে। বাড়িটি দীর্ঘদিন ধরে পরিত্যক্ত অবস্থায় পড়ে আছে। নয়ন ছুটির দিনে সেখানে যাওয়ার পরিকল্পনা করে। পরিত্যক্ত বাড়ি ঘুরে দেখার সময় বাড়ির একটি পুরনো স্টোর রুমে নয়ন খুঁজে পায় একটি কাঠের পুতুল। পুতুলটি আকারে ছোট, কিন্তু তার চোখ দুটি অদ্ভুতভাবে জীবন্ত মনে হয়। নয়ন এটিকে বাড়ি নিয়ে আসে, কারণ এটি তার কাছে অন্যরকম এবং রহস্যময় মনে হয়। তবে পুতুলটি নিয়ে আসার পর থেকে শুরু হয় একের পর এক অদ্ভুত ঘটনা। প্রথম রাত, পুতুলটি নয়নের শোবার ঘরে একটি সেলফে রাখা ছিল। রাতে ঘুমের সময় নয়নের কানে একটি শব্দ আসে, যেন কেউ ধীরে ধীরে পায়চারি করছে। শব্দটি এমনই ছিল যে তার বুক কেঁপে ওঠে। নয়ন আলো জ্বালিয়ে চারিদিকে তাকায়, কিন্তু কিছুই দেখতে পায় না। আবার শোবার চেষ্টা করলে তার মনে হয় যেন সেলফের পুতুলটি তাকে সরাসরি দেখছে। সকালে ঘুম ভাঙার পর নয়ন দেখে পুতুলটি সেলফ থেকে পড়ে মেঝেতে পড়ে আছে। প্রথমে সে ভাবে হয়তো বাতাসে পড়ে গেছে, কিন্তু পুতুলের চোখ দুটি দেখে মনে হয় এটা কোনো সাধারণ ঘটনা নয়। নয়ন বাড়ির পুরনো কিছু নথি এবং তার দাদুর ডায়েরি দেখতে শুরু করে। ডায়েরি পড়তে পড়তে সে জানতে পারে এই পুতুলটি 1930 সালে তার ঠাকুরদা একটি গ্রাম্য মেলা থেকে কিনে এনেছিলেন। পুতুলটি ছিল এক জমিদার পরিবারের সম্পত্তি। সেই পরিবারের ছোট্ট মেয়েটি এক অদ্ভুত রোগে মারা যায় এবং তারপরেই এই পুতুলটি অলৌকিক ঘটনার কেন্দ্রবিন্দু হয়ে ওঠে। ডায়েরিতে লেখা ছিল পুতুলটি নাকি অভিশপ্ত। এটি যে বাড়িতে থাকে সেখানকার মানুষের জীবন দুর্বিষহ হয়ে ওঠে। নয়ন এই গল্প পড়ে কিছুটা ভয় পায়, কিন্তু সে এটিকে কুসংস্কার বলে উড়িয়ে দেয়। পরবর্তী কয়েকদিনে নয়নের জীবনে ভয়ঙ্কর ঘটনা ঘটতে থাকে। রাতে ঘুমানোর সময় সে শোনে পায়ের আওয়াজ, দেওয়ালের উপর হাতড়ানোর শব্দ এবং মাঝে মধ্যে কারো ফিসফিসানি। পুতুলটি মাঝে মধ্যেই তার অবস্থান পরিবর্তন করে। এক রাতে নয়ন স্বপ্ন দেখে সে একটি কালো ধোঁয়ায় আচ্ছন্ন ঘরে আটকে পড়েছে। সেখানে পুতুলটি জীবন্ত হয়ে তার দিকে আসছে। ঘুম থেকে জেগে সে দেখে পুতুলটি খাটে ঠিক পাশে রাখা। নয়ন আতঙ্কে চিৎকার করে ওঠে। ভয় পেয়ে নয়ন পুতুলটি বাড়ি থেকে সরিয়ে ফেলার সিদ্ধান্ত নেয়। সে এটা গ্রামের এক কুয়োতে ফেলে আসে, কিন্তু পরদিন সকালে নয়ন ঘুম থেকে উঠে দেখে পুতুলটি আবার তার ঘরে ফিরে এসেছে। স্থানীয় লোকেদের পরামর্শে নয়ন একটি বৃদ্ধ সাধুর কাছে যায়। সাধু তাকে জানান পুতুলটি শুধু একটি জড় বস্তু নয়, এটি এক প্রতিশোধপরায়ণ আত্মার বাহন। আত্মাটি তার পরিবারের প্রতি রুষ্ট এবং প্রতিশোধ নিতে চায়। পুতুল থেকে মুক্ত পেতে হলে একটি বিশেষ পূজা করতে হবে। সাধুর পরামর্শ অনুযায়ী নয়ন গভীর রাতে একটি নির্জন মাঠে পূজার আয়োজন করে। পূজার জন্য কিছু বিশেষ উপকরণ ব্যবহার করতে হয়, যার মধ্যে ছিল আগুনের চারপাশে তান্ত্রিক মন্ত্রপাঠ। নয়ন মন্ত্র পড়তে শুরু করলে হঠাৎ বাতাস ভারী হয়ে ওঠে এবং পুতুলটি যেন নিজের মধ্য থেকে শব্দ করতে শুরু করে। মন্ত্র শেষ হওয়ার মুহূর্তে নয়ন দেখে পুতুলটি ধীরে ধীরে জীবন্ত হয়ে উঠছে। তার ঠোঁট থেকে রক্ত ঝরছে, চোখ থেকে আগুনের মতো লাল আলো বেরোচ্ছে। পুতুলটি চিৎকার করে নয়নের দিকে এগিয়ে আসে। নয়ন তার সমস্ত সাহস জোগাড় করে পূজার কাজ সম্পূর্ণ করে মন্ত্রের শক্তিতে পুতুলটি একটি তীব্র চিৎকার দিয়ে মাটিতে পড়ে ভস্ম হয়ে যায়। পুতুল ধ্বংস হওয়ার পর নয়নের জীবন আবার স্বাভাবিক হতে শুরু করে। সে বাড়ি বিক্রি করার সিদ্ধান্ত থেকে সরে আসে এবং দাদুর স্মৃতিকে সম্মান জানাতে বাড়িটির মেরামত করার পরিকল্পনা করে। তবে গল্প এখানেই শেষ নয়। শেষ দৃশ্যে দেখা যায় এক ছোট্ট ছেলে নদীর পাড় থেকে সেই পুতুলের ছাই হাতে নিয়ে যাচ্ছে। তার হাতে যেন পুতুলের আত্মার সেই লাল ঝলক ফুটে উঠেছে। পুতুল ধ্বংস হওয়ার পর
নয়নের মনে হয়েছিল সব কিছু শেষ, তার জীবনের অশান্তি দূর হয়েছে এবং সে আবার নতুন করে সব শুরু করতে পারবে। কিন্তু সত্যিই কি সব কিছু শেষ হয়েছিল? সেদিন নদীর পাড়ে সেই ছোট্ট ছেলেটি পুতুলের ছাই হাতে নিয়েছিল। ছেলেটির নাম ছিল বিজয়। সে গ্রামের পাশের এক দরিদ্র পরিবারের সন্তান। বিজয়ের মা নদীর ধারে কাজ করছিল, আর বিজয় খেলতে খেলতে নদীর ধারে চলে আসে। পুতুলের ছাই তার হাতে নেওয়ার পর থেকেই বিজয়ের মধ্যে অদ্ভুত পরিবর্তন দেখা যায়। সে সাধারণত খুব চাঞ্চল্য ও হাসিখুশি ছেলে ছিল, কিন্তু এখন তার স্বভাব হয়ে উঠেছে শান্ত, প্রায় নির্জীব। সে সারাদিন কেবল নদীর ধারেই বসে থাকে আর নদীর জলের দিকে তাকিয়ে যেন কারোর সঙ্গে কথা বলে। বিজয়ের মা বিষয়টি বুঝতে পারছিলেন, কিন্তু তিনি সেটিকে কোনো অসুখের লক্ষণ বলে ধরে নিয়েছিলেন। তিনি ভাবছিলেন হয়তো বিজয় কোনো রোগে আক্রান্ত হয়েছে, কিন্তু সত্যি ঘটনা ছিল অনেক বেশি ভয়ানক। নয়নের জীবন আপাত দৃষ্টিতে স্বাভাবিক হয়ে এসেছিল। সে কলকাতায় ফিরে গিয়ে কাজে মনোযোগ দেয়, তবে মাঝে মাঝে তার মনে পড়ে সেই পুতুল এবং সেই রাতের ভয়ঙ্কর অভিজ্ঞতার কথা। কিন্তু কয়েক সপ্তাহ পর নয়নের জীবনে আবার অদ্ভুত ঘটনা ঘটতে শুরু করে। প্রথমে সে নিজের ফ্ল্যাটে দরজা বা জানলার কাছে অদ্ভুত শব্দ শুনতে পায়। সে ভাবে হয়তো বাতাসের শব্দ কিংবা বাইরে কোনো কিছু। কিন্তু যখন সে মাঝরাতে ঘুম থেকে জেগে দেখে তার শোবার ঘরের মেঝেতে ছাইয়ের উপর কিছু পড়ে আছে, তখন তার মনে সন্দেহ জন্মায়। দিন দিন ছাইয়ের পরিমাণ বাড়তে থাকে, আর সেই সঙ্গে বাড়ে নয়নের মনের ভয়। এক রাতে নয়ন স্বপ্নে দেখে সে আবার সেই পুরনো বাড়িতে ফিরে গেছে। ঘরটি অন্ধকারে আচ্ছন্ন, আর ঘরের মাঝখানে সেই পুতুলটি বসে আছে। পুতুলটি ধীরে ধীরে তার দিকে এগিয়ে আসে এবং বলে, তুমি ভেবেছ আমি শেষ? আমার সাথে খেলা এখনো বাকি। নয়নের ঘুম ভেঙে যায়। তার সারা শরীর ঘামে ভিজে গেছে। সে বুঝতে পারে পুতুলের অভিশাপ এখনও শেষ হয়নি। পরের দিন নয়ন ছুটি নিয়ে আবার গ্রামে ফিরে যায়। সে মনে করে পুতুলের ভস্ম হয়তো ঠিকমতো নিষ্পত্তি করা হয়নি। গ্রামে গিয়ে সে জানতে পারে নদীর পাড়ে ছাই হাতে নেওয়া বিজয় এখন প্রায় পাগলের মতো আচরণ করছে। নয়ন যখন বিজয়ের বাড়ি যায়, তখন বিজয়ের মা জানায় বিজয় মাঝে মাঝে নিজের ঘরে একা একা কথা বলে। তার চোখে অদ্ভুত এক লাভা দেখা যায়। নয়ন বিজয়ের সঙ্গে কথা বলতে গেলে বিজয় তার দিকে অদ্ভুতভাবে তাকায়। তার গলায় কিশোর নয়, বরং প্রাপ্তবয়স্ক কারো মতো গম্ভীর ও ভয়ানক স্বর শোনা যায়। সে বলে, তুমি ভেবেছিলে আমাকে শেষ করতে পারবে? আমি ফিরে এসেছি, এবার আমার প্রতিশোধ পূর্ণ হবে। নয়ন বুঝতে পারে পুতুলের আত্মা এখনও বিজয়ের শরীরে বাস করছে। নয়ন আবার সেই বৃদ্ধ সাধুর কাছে সাহায্য চায়। সাধু তাকে জানায় আত্মাটি এখন পুরোপুরি বিজয়ের দেহের নিয়ন্ত্রণে চলে এসেছে। এটি শুধু প্রতিশোধের জন্যই নয়, বরং আরও শক্তিশালী হতে চায়। পুতুলের ভস্মের মাধ্যমে এটি নিজেকে অন্যের দেহে স্থানান্তর করতে সক্ষম হয়েছে। সাধু জানায় আত্মাটিকে মুক্ত দিতে হলে বিজয়কে সরাসরি আত্মার মুখোমুখি হতে হবে। তার জন্য একটি বিশেষ তান্ত্রিক সাধনার প্রয়োজন, যা শুধু একটি নির্দিষ্ট রাতে করা যাবে, যখন চাঁদের আলো একেবারে নিস্তেজ হয়ে থাকে। সাধুর পরামর্শ অনুযায়ী নয়ন, সাধু এবং বিজয়ের মা সবাই মিলে সেই নির্দিষ্ট রাতে সাধনার প্রতিশ্রুতি নেয়। বিজয়কে বাধ্য করা হয় অংশগ্রহণ করতে। তবে বিজয়ের মুখে তখন একটিই কথা, তোমরা আমার শক্তি কেড়ে নেওয়ার চেষ্টা করছো, কেউ আমাকে থামাতে পারবে না। সাধু একটি নির্জন জায়গায় মন্ত্রপাঠ শুরু করেন। চারপাশে প্রদীপ জ্বালানো হয় এবং ধূপ জ্বালিয়ে আত্মাকে আহ্বান করা হয়। মন্ত্রপাঠের মাঝেই বিজয়ের দেহ ভয়ানকভাবে কাঁপতে শুরু করে। তার মুখে এক অদ্ভুত হাসি ফুটে ওঠে। তার চোখে সেই লাল আভা আরও তীব্র হয়ে ওঠে। সে চিৎকার করে বলে, তোমরা আমাকে থামাতে পারবে না, আমি সবাইকে ধ্বংস করব। আত্মাটি বিজয়ের দেহ থেকে বেরিয়ে এসে একটি কালো ধোঁয়ার মতো আকার ধারণ করে। চারপাশে তীব্র বাতাস বইতে থাকে।
আত্মাটি বলে, তোমাদের প্রজন্মের প্রতিটি মানুষ আমার কাছে ঋণী। আমি এই ঋণ শোধ করব রক্ত দিয়ে। সাধু তার মন্ত্রপাঠ চালিয়ে যান। নয়ন এবং বিজয়ের মা অসহায়ভাবে বিজয়ের দিকে তাকিয়ে থাকে। বিজয় মাটিতে লুটিয়ে পড়ে এবং চিৎকার করতে থাকে। নয়নের মনে হয় আত্মাটি তাদের সবাইকে ধ্বংস করে দেবে। হঠাৎ মন্ত্রপাঠের শক্তিতে আত্মাটি দুর্বল হতে শুরু করে। কালো ধোঁয়া ক্রমে ছিন্ন ভিন্ন হয়ে যায়। আত্মাটি তার শেষ চেষ্টায় নয়নের দিকে ধেয়ে আসে, কিন্তু মন্ত্রপাঠ শেষ হওয়ার সঙ্গে সঙ্গে আত্মাটি এক তীব্র চিৎকার করে মিলিয়ে যায়। বিজয় অজ্ঞান হয়ে পড়ে। বিজয় ধীরে ধীরে সুস্থ হয়ে ওঠে। তার শরীর থেকে আত্মার প্রভাব পুরোপুরি চলে যায়। নয়ন এবং বিজয়ের মা স্বস্তি পায়। তবে নয়ন বুঝতে পারে পুতুলের অভিশাপ যতবারই ধ্বংস করার চেষ্টা করা হোক না কেন, তার অস্তিত্ব পুরোপুরি মুছে ফেলা অসম্ভব। গল্পের শেষ দৃশ্যে দেখা যায় গ্রামে একটি মেলা। মেলার এক কোণে একটি কাঠের পুতুল বিক্রি হচ্ছে। পুতুলটির চোখে সেই লাল আভা আবার ফুটে উঠেছে। প্রিয় দর্শক, আজকের এই গল্পটি আপনাদের কেমন লেগেছে অবশ্যই কমেন্টে জানাবেন। আর হ্যাঁ, এই রকমের গল্প যদি আপনি আরও শুনতে ইচ্ছুক হন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন। ধন্যবাদ। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নমস্কার প্রিয় দর্শক, স্বাগত জানাই আপনাদের সবাইকে বঙ্গ হরর স্টোরি ইউটিউব চ্যানেলে। আজকের গল্প পেতনির সাথে প্রেম। গল্পটি পাঠিয়েছে বুনিয়াদপুর থেকে মিঠুন বর্মন। তো চলুন শুরু করা যাক। রুদ্র একজন 28 বছরের তরুণ লেখক, যার জীবন শহরের বিশৃঙ্খলার মধ্যে অতিষ্ঠ হয়ে উঠেছে। তার প্রথম বইটি বেশ সাড়া ফেলেছিল, কিন্তু পরবর্তী লেখার জন্য তার দরকার একাকিত্ব এবং প্রাকৃতিক পরিবেশ। বন্ধুর পরামর্শে সে সীতারামপুর নামক একটি গ্রামে যাওয়ার সিদ্ধান্ত নেয়। গ্রামটি শহর থেকে অনেক দূরে, প্রায় জনবিচ্ছিন্ন। গ্রামটি একসময় জমিদার বংশের অধীনে ছিল। এখন সেখানে হাতে গোনা কয়েকটি পরিবার বসবাস করে। রুদ্র শুনেছে গ্রামটি ঘন সবুজ, পুকুরে ভরা আর প্রাকৃতিক সৌন্দর্যের এক অনন্য স্থান। তবে তার বন্ধুটি তাকে সতর্ক করে দেয়, সেখানে পুরনো একটি জমিদার বাড়ি আছে। জায়গাটা খুব অদ্ভুত, তুমি সাহসী হলে যেতে পারো। রুদ্র এমন ধরনের রোমাঞ্চকর গল্পে আগ্রহী, তাই সীতারামপুরে যাওয়ার জন্য সে এক ভোরে রওনা দেয়। সারা পথ জুড়ে সে গ্রামের কুসংস্কার আর রহস্যময় গল্পগুলো ভাবতে থাকে। বিকেলবেলা রুদ্র যখন গ্রামে পৌঁছায় তখন চারপাশে অদ্ভুত এক নিস্তব্ধতা। রাস্তার ধারে বড় বড় বটগাছ দাঁড়িয়ে আছে। তাদের লম্বা শেকড় যেন মাটির উপর সাপের মতো কিলবিল করছে। পাখির ডাক আর বাতাসে পাতার শব্দ ছাড়া আর কিছুই শোনা যায় না। গ্রামের এক কোণে একটি ছোট্ট মুড়ির দোকান দেখে রুদ্র থামে। দোকানটি চালাচ্ছেন মদন, মধ্যবয়সী এক লোক। বাবু, আপনি এখানে কেন? মদন অবাক হয়ে জিজ্ঞেস করে। আমি লেখালেখি করি, নির্জন জায়গার দরকার। শুনলাম গ্রামের পুরনো জমিদার বাড়িটা নাকি খালি পড়ে আছে, তাই আমি সেখানে থাকতে চাই। রুদ্র বলে। মদন প্রথমে চুপ করে থাকে। তার মুখে ভয় আর উদ্বেগ ফুটে ওঠে। সে ধীরে ধীরে বলে, বাবু, সেই বাড়িতে গেলে আর কেউ ফিরে আসে না। ওখানে কিছু একটা আছে, ওটা কোনো ভালো জায়গা নয়। রুদ্র হেসে বলে, এমন কিছু নেই, ভূতের গল্প বানানো মানুষের ওই পুরনো অভ্যাস। আমি ভালোভাবে লেখার জন্য সেখানে যাচ্ছি। জমিদার বাড়িটি গ্রাম থেকে কিছুটা দূরে। বিশালাকার এই বাড়ি একসময় কত জমকালো ছিল তা বোঝা যায়, যদিও এখন তা ভেঙে পড়ার উপক্রম। ছাদের টালিগুলো ভাঙা, দেয়ালে শ্যাওলা জমে গেছে আর দরজা কাঠগুলো পোকায় খেয়ে ফেলেছে। রুদ্র বাড়ির সামনে দাঁড়িয়ে অনুভব করে জায়গাটা আসলেই অদ্ভুত। বাতাসটা যেন ভারী আর এক অজানা গন্ধ চারপাশে ভাসছে। বাড়ির ভেতর প্রবেশ করলে সে প্রথমেই দেখে বিশাল একটি হলঘর। ছাদের কাঠামো ভেঙে গেছে, জানলার কাচও ভাঙা এবং মেঝেতে ধুলো জমে আছে। তবে সব কিছুর মধ্যেও বাড়িটির এক অদ্ভুত আকর্ষণ আছে। রুদ্র নিজের জিনিসপত্র গুছিয়ে একটি ঘর ঠিক করে। ঘরের এক কোণে একটি পুরনো আয়না ছিল।
আয়নার কাঁচটি কালচে হয়ে গেছে, তবে তাতে নিজের প্রতিবিম্ব দেখতে পাওয়া যায়। রুদ্র মনে করে এই পরিবেশ তার লেখার জন্য আদর্শ। রাত গভীর হলে রুদ্র নিজের লেখার জিনিসপত্র বের করে বসে। বাইরে ঝিঝি পোকার শব্দ আর বাতাসে শুকনো পাতা উড়ছে। সে লেখায় মনোযোগ দেয়, কিন্তু হঠাৎ মনে হয় ঘরের ভেতর কেউ আছে। সে চারপাশে তাকায়। অন্ধকার ঘরে শুধুই তার নিজের ছায়া, তবে তার মনে হয় ছায়াটা যেন স্বাভাবিকের চেয়ে দ্রুত নড়ছে। রাত বাড়ার সঙ্গে সঙ্গে অদ্ভুত ঘটনা ঘটতে শুরু করে। জানালা হঠাৎ করেই খুলে যায়। বাইরে হাওয়া বইছে না, তবুও পর্দাগুলো ভেসে ওঠে, আর একটি মেয়েলি কণ্ঠ শোনা যায়। তুমি এখানে কেন এসেছো? রুদ্রের গায়ে কাঁটা দেয়। সে উঠে জানলার কাছে গিয়ে বাইরে তাকায়। কেউ নেই। সে ভাবে হয়তো তার মনের ভুল, ক্লান্তি আর নতুন পরিবেশের কারণে এমনটা হতে পারে। কিন্তু যখন সে ঘুমাতে যায় তখন আবার সেই কণ্ঠস্বর, এবার আরও স্পষ্ট। তুমি ফিরে যাও, এখানে থাকা তোমার জন্য ভালো নয়। রুদ্র উঠে চারিদিকে তাকায়, কিন্তু কাউকে দেখতে পায় না। কণ্ঠস্বর যেন ঘরের দেওয়াল থেকে ভেসে আসছে। রুদ্রের মনে অজানা একটি ভীতি জন্মায়। তবে সে ভয় পেয়ে গ্রাম ছেড়ে চলে যাবে এমন মানুষ নয়। সে ভাবতে থাকে এসব কিছুই হয়তো তার মনের ভুল। রুদ্র নিজের মনকে শান্ত করে। সে ভাবে পরদিন সকালে সবকিছু স্পষ্ট হয়ে যাবে। তবে প্রথম রাতের এই অদ্ভুত অভিজ্ঞতা তাকে একরকম চ্যালেঞ্জের মুখোমুখি দাঁড় করায়। রুদ্র রাতে খুব একটা ভালো ঘুমাতে পারেনি। প্রথম রাতের অভিজ্ঞতা তার মাথা থেকে সরছে না। সকালে সূর্যের আলো ঘরে পড়লে সবকিছু যেন স্বাভাবিক মনে হয়। রুদ্র ঠিক করে সে গ্রামের একটু আশেপাশে ঘুরে দেখবে এবং প্রকৃতি থেকে অনুপ্রেরণা নেবে। রুদ্র গ্রামের একটি বড় পুকুরের ধারে হাঁটতে যায়। চারপাশে ঘন সবুজের মধ্যে পুকুরটি শান্তভাবে শুয়ে আছে। পুকুরের পাশে একটি বটগাছ, তার ডালগুলো পানির উপর ঝুঁকে আছে। জায়গাটি অদ্ভুতভাবে এক আকর্ষণীয় মনে হয়। হঠাৎ রুদ্রের চোখ পড়ে পুকুর ধারে একটি মেয়ে বসে আছে। তার পরনে লাল শাড়ি আর চুলগুলো এমনভাবে খোলা যে মাটিতে লেগে গেছে। মেয়েটি নিঃশব্দে পুকুরের দিকে তাকিয়ে আছে, যেন কিছু একটা গভীরভাবে ভাবছে। রুদ্র ধীরে ধীরে মেয়েটির দিকে এগিয়ে যায়। তুমি কে? রুদ্র জিজ্ঞেস করে। মেয়েটি ধীরে মুখ তুলে তাকায়। তার চোখে এক ধরনের বিষণ্ণতা, যা দেখে রুদ্র কিছুক্ষণ চুপ হয়ে যায়। আমি মায়া, এই গ্রামে আমার বাড়ি। মেয়েটি শান্ত কণ্ঠে বলে। তুমি এখানে একা বসে আছো কেন? রুদ্র জিজ্ঞেস করে। মায়া একটু হেসে বলে, এই পুকুরটা আমার খুব প্রিয়, আমি এখানেই সময় কাটাই। রুদ্র মায়ার পাশে বসে। তার মধ্যে এক ধরনের অদ্ভুত আকর্ষণ কাজ করে। মায়ার সৌন্দর্য সাধারণ নয়। তার চোখ, মুখের অভিব্যক্তি সবকিছু যেন অতি প্রাকৃত। তুমি এখানে নতুন এসেছো, তাই না? মায়া জিজ্ঞেস করে। রুদ্র মাথা নাড়ে। হ্যাঁ, আমি লেখালেখি করি, একজন নির্জন জায়গা খুঁজছিলাম। মায়া কিছুক্ষণ চুপ থাকে, তারপর বলে, এই জায়গা শান্ত, কিন্তু সব সময় নিরাপদ নয়, সাবধানে থেকো। রুদ্র তার কথার অর্থ ঠিক বোঝে না। সে আর কিছু জিজ্ঞেস করার আগেই মায়া বলে, তুমি কি সেই পুরনো বাড়িতে থাকছো? রুদ্র হেসে বলে, হ্যাঁ। তুমি ওই বাড়ি সম্পর্কে কিছু জানো নাকি? মায়ার মুখের অভিব্যক্তি বদলে যায়। সে একটু অন্যমনস্ক হয়ে যায়। তারপর বলে, জানি, তবে বাড়িটা খুব একটা ভালো জায়গা নয়, তুমি সেখান থেকে সাবধানে থেকো। এই বলে মায়া ধীরে ধীরে উঠে দাঁড়ায়। রুদ্র কিছু বলতে চায়, কিন্তু তার আগেই মায়া পুকুর পাড় থেকে চলে যায়। প্রিয় শ্রোতা বন্ধুরা, এরপরেই মায়া ও রুদ্রের প্রেমের কাহিনী নিয়ে আসছি দ্বিতীয় পার্টে। তাই দেখতে থাকুন আর শুনতে থাকুন আমার এই বঙ্গ হরর স্টোরি ইউটিউব চ্যানেল। ধন্যবাদ। সবাই ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন। সুপ্রিয় শ্রোতা বন্ধুরা, আপনাদের জন্য আবারও নিয়ে এসেছি পেত্নীর সাথে প্রেম। এটি দ্বিতীয় পর্ব। প্রথম পর্বে ছিল রুদ্রের সাথে মায়ার পরিচয়,
কিন্তু দ্বিতীয় পর্বে হবে মায়ার সাথে প্রেম। তাহলে গল্পটা আর দেরি না করে চলুন শুরু করা যাক। গ্রামে ফিরে রুদ্র মদনের দোকানে যায়। মদন তাকে দেখে বলে, বাবু, বাড়িতে ভালোভাবে ঘুমিয়েছেন তো? রুদ্র মদনের কথায় হেসে বলে, মদন দাদা, তুমি ভয় পাওয়ার ওস্তাদ, আমার কিচ্ছু হয়নি। কিছুক্ষণ পর সে মায়ার কথা বলে। মদনের মুখ সাদা হয়ে যায়। মায়া, তুমি ওর সঙ্গে কথা বলেছো? মদন কাঁপতে কাঁপতে জিজ্ঞেস করে, হ্যাঁ, পুকুর ধারে তার সাথে দেখা হলো। খুব অদ্ভুত মেয়ে, তবে চমৎকার। কেন, তুমি তাকে চেনো? মদন তার আশেপাশে তাকিয়ে ধীরে কণ্ঠে বলে, বাবু, মায়া এই গ্রামের একজন মেয়ে ছিল। অনেক বছর আগে তার সাথে ভয়ানক কিছু হয়েছিল। লোকমুখে শোনা যায় সে এখন আর জীবিত নয়, তার আত্মা এই গ্রামে ঘুরে বেড়ায়। রুদ্র হতবাক হয়ে যায়। তুমি কি বলছো? আমি তো ঠিকঠাক একজন মানুষের সাথেই কথা বলেছি। মদন দীর্ঘশ্বাস ফেলে বলে, বাবু, বিশ্বাস করুন বা নাই করুন, এই গ্রামে অনেক বছর ধরে এই মায়ার গল্প শোনা যায়। সে একজন অভিশপ্ত আত্মা। সন্ধ্যা হয়ে এলে রুদ্র নিজের বাড়িতে ফিরে যায়। দিনভর মায়ার কথা তার মাথায় ঘুরছিল। তার মনে হচ্ছিল মদন হয়তো অযথা ভীতু গল্প বানাচ্ছে। রাত বাড়ার সঙ্গে সঙ্গে বাড়িটি আরও ভয়ঙ্কর মনে হতে থাকে। ঘরের চারপাশে অদ্ভুত শব্দ ভেসে আসে, যেন কেউ ধীরে ধীরে মেঝেতে হাঁটছে। রুদ্র নিজের ঘরে বসে কাজ করার চেষ্টা করে, কিন্তু তার মনে হয় আয়নার সামনে কিছু একটা নড়ছে। সে আয়নার দিকে তাকায়, কিন্তু নিজের প্রতিবিম্ব ছাড়া আর কিছুই দেখতে পায় না। তবে একসময় মনে হয় তার ছায়াটি যেন তার নিজের থেকে আলাদা হয়ে নড়ছে। ঘড়ির কাঁটা রাত 12টার ঘরে চলে যায়। হঠাৎ করেই দরজায় শব্দ হয়, যেন কেউ ধীরে ধীরে কড়া নাড়ছে। রুদ্র ভয় পায়, কিন্তু সে সাহস করে দরজা খোলে। দরজার বাইরে দেখে কেউ নেই, তবে হালকা বাতাসের সঙ্গে পরিচিত গন্ধ ভেসে আসে। এটি মায়ার চুলের গন্ধের মতো মনে হয়। রুদ্র দরজা বন্ধ করে। কিছুক্ষণ পর সে অনুভব করে ঘরে কেউ দাঁড়িয়ে আছে। সেই একই কণ্ঠস্বর আবার শোনা যায়, তুমি এখানে কেন এসেছো? এবার রুদ্র স্পষ্টভাবে মায়ার অবয়ব দেখতে পায়। রুদ্রের জীবনে এত ভয়ঙ্কর রাত আর কখনো আসেনি। কিন্তু পরদিন সকালে সব কিছুই আবার স্বাভাবিক মনে হয়। সে ঠিক করে ভয় পেলে হবে না, তার কাজ লেখালেখি, আর এই অদ্ভুত অভিজ্ঞতা হয়তো তার উপন্যাসকে সমৃদ্ধ করবে। তবুও মায়া নামের মেয়েটি তার মনের ভেতর থেকে সরছিল না। কে সে? কিভাবে রাতের অন্ধকারে তাকে আমি দেখতে পেলাম? আর মদনের কথার অর্থ কি? মায়া জীবিত নয়? সন্ধ্যার আগে রুদ্র আবার পুকুর পাড়ে যায়। আগের দিনের মতোই সেখানে বসে আছে সেই মায়া। এইবার তার মুখে একটি হালকা হাসি। তোমাকে দেখে মনে হচ্ছে রাতে ভালো ঘুমোওনি। মায়া বলে। রুদ্র একটু হেসে বলে, তুমি জানো? আমি জানি, এই জায়গার পরিবেশ নতুনদের ভয় দেখায়। শুধু পরিবেশ নয়, রুদ্র বলে, তুমি গতকাল রাতে আমার বাড়িতে এসেছিলে, তাই না? মায়া তার দৃষ্টি সরিয়ে নেয়। তার চোখে গভীর বিষণ্ণতা ফুটে ওঠে। তুমি এখানে এসেছো কেন রুদ্র? এই জায়গা মানুষকে কষ্ট দেয়। মায়া ধীরে ধীরে বলে, আমি লিখতে এসেছি, আর আমি তোমার মতো একজন আকর্ষণীয় মেয়েকে নিয়ে লেখা শুরু করেছি। রুদ্র বলে। মায়া চুপ থাকে, তারপর হালকা হাসি দিয়ে বলে, হোক, তুমি তো জানো সব গল্প সুখের হয় না, কিছু গল্প কষ্টেরও হয়। রুদ্র মায়ার কথা শুনে মুগ্ধ হয়। সে অনুভব করে মায়ার মধ্যে এক গভীরতা আছে যা সাধারণ নয়। রুদ্র মায়ার সাথে সময় কাটাতে শুরু করে। প্রতিদিন বিকেলবেলা তারা পুকুর পাড়ে বসে গল্প করে। মায়া তাকে গ্রামের ইতিহাস, মানুষের কুসংস্কার আর পুরনো দিনের গল্প শোনায়। এই গ্রাম একসময় জমিদারের অধীনে ছিল। জমিদারের ছেলেরা সবকিছু নিজেদের ইচ্ছে মতো করত, কিন্তু সেই সব অন্যায়ের শিকার হয়েছিল অনেকেই। তুমি কি তাদের শিকার হয়েছিলে? রুদ্র সরাসরি জিজ্ঞেস করে। মায়া কিছুক্ষণ চুপ করে থাকে, তারপর বলে, আমি শিকার হতে পারতাম, কিন্তু ভাগ্যের কারণেই হয়তো বেঁচে গেছি। তবে যারা শিকার হয়েছিল তাদের দুঃখ এখনো বাতাসে ভাসে। মায়ার কথা শুনে রুদ্র কিছুটা বিভ্রান্ত হয়। সে জানে মায়া কিছু একটা লুকোচ্ছে।
রুদ্র মায়াকে নিয়ে গ্রামের অন্যদের সঙ্গে কথা বলতে শুরু করে। মায়ার নাম শুনলেই সবাই ভয় পায়। গ্রামের প্রবীণ লোকেরা বলে, মায়া সেই জমিদারের কুলবধূ হওয়ার কথা ছিল, কিন্তু তাকে মন্দিরের কাছে নিয়ে গিয়ে হত্যা করা হয়। রুদ্র বিশ্বাস করতে চায় না। সে ভাবে হয়তো এগুলো গ্রামের মানুষের কল্পনা। কিন্তু রাতে আবার সেই মায়ার উপস্থিতি অনুভব করে। রুদ্র যখন ঘুমানোর চেষ্টা করছে তখন জানলার পর্দা হালকা নড়ে ওঠে। সে উঠে দেখে মায়া জানলার বাইরে দাঁড়িয়ে আছে। তার লাল শাড়ি বাতাসে উড়ছে আর চোখে বিষণ্ণতা। তুমি এখানে এসেছো কেন? মায়া বলে, তুমি যদি আমার জন্য এত চিন্তিত হও তবে সব খুলে বলো, তুমি কে? মায়া ধীরে ধীরে জানলার সামনে থেকে সরে যায়, কিন্তু যাওয়ার আগে বলে, তুমি এখানে থাকলে সত্যি জানতে পারবে, তবে সত্য জানার জন্য সাহস দরকার। রুদ্র মায়ার কথায় আরও কৌতূহলী হয়। তার মনে হয় মায়ার এই রহস্য তার উপন্যাসের জন্য সম্পদ হতে পারে। পরদিন সকালে মায়া আবার পুকুর পাড়ে আসে। এইবার তার মুখে কিছুটা স্বস্তি। রুদ্র তাকে আরও প্রশ্ন করে, কিন্তু মায়া সব প্রশ্নের সরাসরি উত্তর দেয় না। তবুও তাদের মধ্যে বন্ধুত্ব গড়ে ওঠে। মায়া রুদ্রকে তার গল্প শোনায়, আর রুদ্র মায়াকে বলে যে সে এক উপন্যাস লিখছে। তোমার গল্প কি নিয়ে? এখনও ঠিক করিনি, তবে তোমার মতো একজন মেয়েকে নিয়েই লিখতে চাই। মায়া মৃদু হাসে, কিন্তু তার চোখে একটি অদ্ভুত ভয় ফুটে ওঠে। রুদ্র এবং মায়ার বন্ধুত্ব গভীর হতে থাকে, কিন্তু রুদ্র বুঝতে পারে মায়ার মধ্যে এমন কিছু আছে যা সে লুকাচ্ছে। তার কৌতূহল আরও বাড়ে। রুদ্রের মায়ার প্রতি আকর্ষণ দিনের পর দিন গভীর হয়ে উঠেছে। তাদের বন্ধুত্ব এখন এমন এক অবস্থায় পৌঁছেছে যেখানে তারা একে অপরকে ছাড়া থাকতে পারে না। কিন্তু মায়ার চোখের গভীরে লুকানো বিষণ্ণতা রুদ্রকে বারবার আঘাত করে। সে বুঝতে পারে মায়ার জীবনের রহস্য যতদিন না সে জানতে পারবে ততদিন তার মনের শান্তি আসবে না। এক সন্ধ্যায় পুকুর পাড়ে বসে মায়া বলে, রুদ্র, তোমাকে একটা কথা বলি। আমার কাছে বেশি ঘনিষ্ঠ হওয়া তোমার জন্য ভালো হবে না। আমি এমন একজন নই যার সঙ্গে জীবন কাটানো সম্ভব। কেন মায়া, তুমি কি আমাকে পছন্দ করো? রুদ্র হতাশভাবে জিজ্ঞেস করে। তুমি ভালো মানুষ, আর সেই কারণেই আমি চাই না তুমি কষ্ট পাও। এই গ্রামে অনেক কিছু আছে যা তুমি জানো না। আমি নিজেও একটি অভিশাপের অংশ। তোমার জন্য আমার দূরে থাকা উচিত। তুমি যাই হও, আমার কাছে তাতে কিচ্ছু যায় আসে না। তুমি আমার জন্য গুরুত্বপূর্ণ। আমি তোমার পাশে থাকবো যতক্ষণ না তুমি নিজেকে পুরোপুরি প্রকাশ করছো। মায়া দীর্ঘশ্বাস ফেলে বলে, ঠিক আছে, যদি তুমি সত্যি জানতে চাও তবে তোমাকে মন্দিরে আসতে হবে রাতের শেষ প্রহরে। রুদ্রের মনে ভয় আর উত্তেজনা একসঙ্গে কাজ করে। গভীর রাতে মায়ার নির্দেশ মতো সে গ্রামের প্রাচীন মন্দিরে যায়। মন্দিরটি ভাঙাচোরা, তার চারপাশে লতাপাতায় ঢাকা। চাঁদের আলোয় মন্দিরের গায়ে খোদাই করা প্রতিমাগুলো যেন জীবন্ত বলে মনে হয়। মায়া মন্দিরের সামনে দাঁড়িয়ে, তার চোখে অদ্ভুত বিষণ্ণতা, আর সারা শরীর থেকে যেন অদ্ভুত এক আলো বিচ্ছুরিত হচ্ছে। রুদ্র, আমার সত্যি পরিচয় জানার জন্য তোমার সাহস হতে হবে। আমি যে গল্প তোমাকে শোনাবো তা হয়তো তোমার জীবন বদলে দেবে। মায়া তার অতীতের কথা বলতে শুরু করে। আমি এই গ্রামের জমিদারের ছোট্ট পুত্রবধূ ছিলাম। আমার বিয়ে হয়েছিল অনেক ক্ষমতাশালী পরিবারে, কিন্তু আমার স্বামী ছিল নিষ্ঠুর। একদিন তার ভাই আমাকে মন্দিরে ডেকে নিয়ে আসে, আর সে আমার উপর অন্যায় করার চেষ্টা করে। আমি নিজেকে রক্ষা করার চেষ্টা করি, কিন্তু সেই রাতেই আমাকে হত্যা করা হয়। আমার শরীরটি পুকুরে ফেলে দেওয়া হয়, কিন্তু আমার আত্মা মুক্তি পায়নি। আমি এখনো এখানে বন্দি, সেই একই জায়গায়। পুকুর, মন্দির আর এই বাড়ি সবই আমার যন্ত্রণা আর অভিশাপের অংশ। আমাকে মুক্তি দিতে পারে কেবল একজন, কিন্তু সেই মুক্তির পথ খুবই কঠিন। আমি কি তোমাকে মুক্তি দিতে পারি? মায়া মাথা নাড়ে। হ্যাঁ, কিন্তু এর জন্য তোমার নিজের জীবনকে বিপন্ন করতে হবে। তুমি কি প্রস্তুত? রুদ্র দ্বিধা না করে বলে, আমি তোমার জন্য সব কিছু করতে রাজি। মায়া মন্দিরের পুরনো দ্বীপের দিকে নির্দেশ করে। ওটা প্রজ্বলিত করো।
যদি দ্বীপ জ্বলে ওঠে তবে আমি মুক্ত হব। তবে সাবধান, এটি জ্বালাতে গেলে তোমার আত্মার উপর অদ্ভুত শক্তি আক্রমণ করবে। রুদ্র দ্বীপ হাতে নেয়, আর মনের গভীরে ভয় কাজ করলেও সে সাহস হারায় না। দ্বীপটি জ্বালাতে গিয়ে সে অনুভব করে যেন পুরো শরীর কোনো অদৃশ্য শক্তিতে চেপে বসেছে। আমি পারবো, রুদ্র নিজের মনে মনে বলে। একসময় দ্বীপটি জ্বলে ওঠে। সেই মুহূর্তে মায়ার শরীর থেকে এক উজ্জ্বল আলো বেরিয়ে আসে। তার মুখে একটি শান্তির হাসি ফুটে ওঠে। তুমি আমাকে মুক্তি দিলে রুদ্র, আমি তোমার প্রতি চিরকৃতজ্ঞ। এবার আমাকে যেতে দাও। মায়ার শরীর ধীরে ধীরে আলোর কণায় পরিণত হতে থাকে। রুদ্র তাকে আটকাতে চায়, কিন্তু মায়া বলে, আমার সময় শেষ, কিন্তু তোমার জীবন সামনে পড়ে আছে। তোমার সাহস আর ভালোবাসার কথা আমি কখনো ভুলবো না। মায়া পুরোপুরি অদৃশ্য হয়ে যায়। মন্দিরে এক অদ্ভুত নিস্তব্ধতা নেমে আসে। মায়ার মুক্তির পর রুদ্র মন্দিরের সামনে দাঁড়িয়ে থাকে। তার চোখে জল, কিন্তু মনের মধ্যে একটি শান্তি। সে ঠিক করে মায়ার গল্প সে সবার কাছে পৌঁছে দেবে। গ্রামে ফিরে এসে সে একটি উপন্যাস লিখতে শুরু করে। তার নাম দেয় মায়ার মুক্তি। মায়ার অভিশপ্ত আত্মা মুক্তি পায়, আর রুদ্র জীবনে নতুন লক্ষ্য খুঁজে পায়। যদিও মায়া তার জীবনে একটি স্মৃতি হয়ে থাকে, কিন্তু তার ভালোবাসা এবং আত্মত্যাগ রুদ্রকে চিরকাল অনুপ্রাণিত করে। সুপ্রিয় শ্রোতা বন্ধুরা, আপনাদের কেমন লাগলো এই গল্পটি অবশ্যই কমেন্টে জানাবেন। আর যদি ভালো লেগে থাকে আর এই রকমের গল্প যদি আপনি আরও শুনতে ইচ্ছুক হন, তাহলে সাবস্ক্রাইব করে নিন এই বঙ্গ হরর স্টোরি ইউটিউব চ্যানেলটিকে। ধন্যবাদ, সবাই পাশে থাকবেন এবং সুস্থ থাকবেন। নমস্কার প্রিয় দর্শক, তো আজকের যে গল্পটি আমি আপনাদেরকে শোনাতে চলেছি সেই গল্পটির নাম হচ্ছে পঞ্চ আত্মার প্রতিশোধ। তো চলুন গল্পটি দেরি না করে শুনে নেওয়া যাক। জামালপুর গ্রামের এক সরল কৃষক নাম রমেশ। রমেশের পরিবার ছিল অত্যন্ত স্নেহময়। তার স্ত্রী গীতা, 2 কন্যা রূপা ও মিনা এবং তার বৃদ্ধ মা। তাদের জীবন শান্তিপূর্ণ ছিল। কিন্তু রমেশের জমি ছিল গ্রামের প্রধান আকর্ষণের কেন্দ্র। সেই জমি ছিল খুব উর্বর এবং গ্রামের অন্যান্য প্রভাবশালী ব্যক্তিরা সেই জমির উপর নজর দিয়েছিল। রমেশের একমাত্র বোন কামিনী দীর্ঘদিন ধরে পরিবারের সঙ্গে বিরোধে লিপ্ত ছিল। কামিনী বিশ্বাস করত যে তাদের পৈতৃক সম্পত্তির বড় অংশ তার পাওনা। গ্রামের একজন ধনী জমিদার তার এই ক্ষোভকে কাজে লাগিয়ে তাকে পরচিত করল রমেশ ও তার পরিবারকে ধ্বংস করার জন্য। কামিনী একদিন রাতে রমেশের বাড়িতে এসে তাকে ও তার পরিবারের সবাইকে জমি থেকে সরে যেতে বলে, কিন্তু রমেশ দৃঢ়ভাবে জানিয়ে দেয় যে তিনি তার পিতার দেওয়া জমি ছেড়ে দেবেন না। এর ফলে কামিনীর ক্রোধ বাড়তে থাকে। এক রাতে একটি চক্রান্ত করে কামিনী গ্রামের অন্যান্য লোকদের সাহায্যে রমেশ এবং তার পুরো পরিবারকে হত্যা করে। রাতের অন্ধকারে রমেশের ঘর পুড়িয়ে দেওয়া হয় এবং সেই আগুনেই পরিবারের 5 জন পুড়ে মারা যায়। রমেশের মৃত্যুতে গ্রামে এক অভিশপ্ত আবহ তৈরি হয়। রাত হলেই গ্রামের বিভিন্ন জায়গায় তার পরিবারের ভূতদের দেখা যায়। প্রথমে গ্রামের লোকেরা ব্যাপারটিকে কল্পনা বলে মনে করলেও পরে তাদের অস্বাভাবিক ঘটনার সম্মুখীন হতে হয়। ভূতেরা তাদের ভয় দেখাতে শুরু করে। গীতা ধূপকাঠির গন্ধে উপস্থিত হয়। রূপা আর মিনার হাসি শোনা যায় অন্ধকারের গলিতে, আর বৃদ্ধ মায়ের কান্না ভেসে আসে গ্রামের রাস্তা থেকে। কামিনী এখন জমির মালিক, কিন্তু সে রাতের বেলা ঘুমাতে পারে না। তার আশেপাশে প্রতিনিয়ত একটা ছায়া ঘুরে বেড়ায়। একদিন সে রমেশের পরিবারকে স্বপ্নে দেখে, যেখানে তারা প্রতিশোধের কথা বলে। কামিনী ভয় পেয়ে গ্রামের এক পুরোহিতের শরণাপন্ন হয়। পুরোহিত তাকে জানায় যে এই অভিশাপ তার নিজের কর্মের ফল। গ্রামের মানুষেরা একসময় জানতে পারে কামিনীর ষড়যন্ত্রের কথা। তারা তার উপর ক্রুদ্ধ হয়ে ওঠে। কামিনী তার পাপ স্বীকার করে এবং প্রতিশোধের ভয় নিয়ে দিন কাটায়। এক রাতে কামিনীর মৃত্যু হয় অদ্ভুত পরিস্থিতিতে। তার মৃতদেহ রমেশের বাড়ির পুড়ে যাওয়া ধ্বংসাবেশে পাওয়া যায়। কামিনীর মৃত্যুর পরও
গ্রামের পরিস্থিতি শান্ত হয়নি। গ্রামের লোকেরা রাত্রিবেলায় অদ্ভুত ঘটনা ঘটতে দেখেছে। অনেকেই শপথ করে বলে তারা রাতের অন্ধকারে রমেশের পরিবারের ছায়ামূর্তি দেখতে পেয়েছে। আমি কাল রাতে মন্দিরের সামনে গীতার ছায়া দেখেছি, তার গা থেকে ধূপের গন্ধ আসছিল। আমি তো রূপাকে দেখেছি, সে হাসছিল, কিন্তু তার চোখে ভয় ছিল। কেউ কেউ বিশ্বাস করতে শুরু করলো যে রমেশের পরিবার মুক্তি পায়নি। জমিদার রঘুনাথও অস্বাভাবিক ঘটনার শিকার হতে থাকে। রাতে সে প্রায়ই স্বপ্নে দেখে যে রমেশের মা তাকে অভিশাপ দিচ্ছে। তুই আমার সন্তানকে মেরেছিস, তোর জীবনেও শান্তি আসবে না। রঘুনাথ একদিন দেখল তার সব জমিতে অদ্ভুতভাবে ফসল মরে গেছে। গ্রামের লোকেরা বলতে শুরু করলো অভিশাপ জমিদারকেও গ্রাস করছে। একদিন গ্রামে এক অচেনা পুরোহিত এসে উপস্থিত হন। তার পোশাক ছিল ধূসর, চোখে ছিল এক অদ্ভুত দৃষ্টি। তিনি গ্রামের মন্দিরে গিয়ে বললেন, আমি জানি এই গ্রাম অভিশপ্ত, কিন্তু তোমাদের এই অভিশাপ মুক্ত করতে হবে। গ্রামের মানুষ তাকে নিয়ে মিটিং করল। রঘুনাথও তাকে ডেকে নিয়ে বলল, আমাকে সাহায্য করুন, আমি ভয় পাচ্ছি। তোমাকে প্রথমে তোমার পাপ স্বীকার করতে হবে। পাপ স্বীকার না করলে মুক্তি পাবে না। রঘুনাথ ও তার দোসরদের নিয়ে পুরোহিত মন্দিরে পাপ স্বীকার করালেন। আমি রঘুনাথ, আমি কামিনীকে প্রচলিত করেছিলাম রমেশের পরিবারকে মেরে ফেলার জন্য। আমার লোভ আমাকে এই অপরাধে ঠেলে দিয়েছে। আমি আপনাদের কাছে ক্ষমা চাইছি। কিন্তু পুরোহিত বললেন, পাপ স্বীকার করলেই অভিশাপ মুক্ত হবে না। রমেশের পরিবারের জন্য বিশেষ প্রার্থনা করতে হবে। পুরোহিতের কথা মতো কাজ শুরু হয়। তবে রঘুনাথের দোসরদের একজন জগন্নাথ এক রাতে রমেশের মায়ের ভূত দেখে চিৎকার করতে করতে মারা যায়। আমরা আর এখানে থাকতে পারবো না, এই গ্রাম থেকে পালিয়ে যেতে হবে। পালিয়ে গেলে তোমাদের আরও ক্ষতি হবে। অভিশাপ থেকে মুক্ত পেতে হলে তোমাদের সাহস রাখতে হবে। গ্রামের বিভিন্ন জায়গায় রমেশের পরিবারের ছায়া দেখা দিতে থাকে। একদিন গ্রামের এক দল লোক দেখে কামিনীর ঘরে আগুন জ্বলে উঠেছে, কিন্তু সকালে গিয়ে দেখে কিছুই হয়নি। আমরা যদি দ্রুত কিছু না করি আমাদের পুরো গ্রাম শেষ হয়ে যাবে। পুরোহিত গ্রামের সবাইকে মন্দিরে একত্রিত করেন। সেখানে তারা রমেশের পরিবারকে শান্তি দেওয়ার জন্য একটি বিশেষ যজ্ঞ করেন। যজ্ঞের সময় রমেশ, গীতা, রূপা, মীনা এবং লক্ষ্মীর ছায়া মন্দিরে উপস্থিত হয়। আমরা শান্তি চাই। আমাদের প্রতি অন্যায় হয়েছে, তবে যারা আমাদের পাপের দায় স্বীকার করেছে আমরা তাদের মুক্তি দেব। পুরোহিত যজ্ঞ শেষ করে বলেন, তারা এখন মুক্তি পেয়েছে, তবে গ্রামবাসী তোমাদের শপথ নিতে হবে আর কখনো এমন অন্যায় করবা না। যজ্ঞের পর থেকে রমেশের পরিবারের ছায়া আর দেখা যায় না। রঘুনাথ তার সম্পত্তি গ্রামের উন্নয়নের জন্য দান করে দেয়। এই গ্রামে এখন থেকে নতুন করে জীবন শুরু করব। আমরা আর কোনোদিন অন্যায়ের সঙ্গে হাত মেলাবো না। গ্রাম ধীরে ধীরে তার অভিশাপ মুক্ত হয়ে একটি সুখী জায়গায় পরিণত হয়। জামালপুরের কাহিনী একটি শিক্ষা দেয়, লোভ, হিংসা আর অন্যায় কখনোই ভালো ফল দেয় না। রমেশের পরিবার তাদের সততার জন্য চিরস্মরণীয় হয়ে থাকে। আর এই অভিশপ্ত রাতের গল্প গ্রামবাসীদের প্রজন্ম থেকে প্রজন্ম সতর্ক করে। তো আমার প্রিয় শ্রোতা বন্ধুরা, যেনারা এতক্ষণ অবধি আমার এই পুরো গল্পটি শুনলেন, তো আপনাদেরকে অনেক অনেক ধন্যবাদ। আর আপনারা যদি কেউ আমাকে গল্প লিখে পাঠাতে চান, তাহলে আমার ডিসক্রিপশন বক্সে আমার লিংক দেওয়া থাকলো ইমেলের, সেখানে আপনি আমাকে সেই গল্পটি পাঠাতে পারেন, অথবা আপনি কমেন্ট বক্সে সেই গল্পটি লিখতে পারেন। ধন্যবাদ। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নমস্কার প্রিয় দর্শক, আপনারা 7 ভাই চম্পা এই গল্পটা হয়তো অনেকেই শুনেছেন, কিন্তু আজকের 7 বোনের এক ভয়ানক গল্পের কাহিনী আপনাদের সামনে তুলে ধরতে চলেছি আমি, এবং আমার সঙ্গে রয়েছে আজকের গল্পের পাঠক শ্রীমান হরতাজ মিশ্র। নমস্কার প্রিয় দর্শক, আজকের গল্প 7 বোনের গল্প। বাংলার এক প্রত্যন্ত গ্রাম, পিতমাটি, সবুজ মাঠ, সরিষের ক্ষেত আর
খেজুর গাছের সারি এই গ্রামের পরিচিতি। তবে গ্রামের পাশেই ছিল এক গভীর বন, 7 বনের বন। দিনের বেলা সে বন নিরীহ মনে হলেও সন্ধ্যার পর তা ভয়ঙ্কর হয়ে ওঠে। গ্রামের মানুষের বিশ্বাস, বনে 7 বনের আত্মা ঘুরে বেড়ায়, যারা প্রতি পূর্ণিমায় গ্রামে এসে প্রতিশোধ নেয়। অনেক বছর আগে পিতমাটি গ্রামে এক কৃষক পরিবারের 7টি মেয়ে ছিল। পদ্মা, যমুনা, ইচ্ছামতি, রূপসা, অজয়া, তিস্তা আর মন্দাকিনী। 7 বোন ছিল একে অপরের প্রাণ। তারা যেমন সুন্দরী ছিল তেমনই দয়ালু। কিন্তু দুর্ভিক্ষে গ্রামের অবস্থা যখন শোচনীয় হয়, তখন তাদের পরিবারও ক্ষুধার্ত হয়ে পড়ে। গ্রামের কেউ তাদের সাহায্য করতে এগিয়ে আসেনি। একদিন রাতে খাবার আর আশ্রয়ের খোঁজে 7 বোন বনের ভিতর ঢোকে। তারপর তারা আর ফিরে আসেনি। সকালে তাদের লাশ বনের পুরনো বটগাছের নিচে পাওয়া যায়। কারো গলায় দড়ি, কারো শরীরে আঘাতের চিহ্ন। কেউ জানতো না তারা আত্মহত্যা করেছিল নাকি কোনো অভিশপ্ত শক্তি তাদের প্রাণ কেড়ে নিয়েছিল। সেই থেকে বটগাছের নিচের বনটি 7 বনের বন নামে পরিচিত। গল্পে গল্পে পিতমাটি গ্রামের 7 বোনের নাম ছড়িয়ে পড়ে। শোনা যায় পূর্ণিমার রাতে তারা বনের বাইরে এসে গ্রামের মানুষকে ডাকে। যারা তাদের ডাকে সাড়া দেয় না তারা নাকি বনের গভীরে হারিয়ে যায়, আর যারা বনের দিকে যাওয়ার সাহস করে তাদের আর কখনো ফিরে আসতে দেখা যায়নি। একদিন গ্রামের চন্দ্রা নামের এক সাহসী তরুণীর ছোট্ট ভাই হঠাৎ বনে হারিয়ে যায়। অনেক খোঁজাখুঁজির পরও তার সন্ধান মেলে না। গ্রামের লোকেরা ভয় পেয়ে বনের দিকে যেতে নিষেধ করে, কিন্তু চন্দ্রা সাহস করে রাতের বেলা একাই বনের গভীরে প্রবেশ করে। বনের ভেতর প্রবেশ করার পর চন্দ্রা দেখতে পায় পুরনো বটগাছের নিচে 7টি সাদা শাড়ি পরা মেয়ে বসে আছে। তাদের চোখ থেকে অনবরত জল ঝরছে। তারা চন্দ্রার দিকে তাকিয়ে কাঁদতে কাঁদতে বলে, আমরা মুক্তি চাই, আমাদের অভিশাপ ভাঙাও। আমরা মুক্তি চাই, আমাদের অভিশাপ ভাঙাও। চন্দ্রা জানতে চায় তাদের মুক্তির উপায় কি। তারা জানায় গ্রামের লোকেরা তাদের মৃত্যুর জন্য দায়ী। তাদের আত্মা প্রতিশোধ নিতে বাধ্য হয়, কিন্তু তারা শান্তি চায়। মুক্তির জন্য প্রয়োজন একটি বিশেষ পূজা, যা শুধুমাত্র গ্রামের সাহসী ও সৎ কোনো মেয়ে করতে পারবে। চন্দ্রা গ্রামে গিয়ে পুরোহিতকে সব জানায়। পরে পূর্ণিমার রাতে গ্রামের বটগাছের নিচে পূজার আয়োজন হয়। চন্দ্রা 7 বোনের মুখোমুখি হয়। তাদের কণ্ঠে মিশে থাকে অভিমান আর যন্ত্রণা। তারা জানায় পূজার মাধ্যমে মুক্তি সম্ভব হলেও তাদের অভিশাপের শক্তি এতটাই প্রবল যে পূজা সফল করতে হলে কয়েকটি চ্যালেঞ্জ পার করতে হবে। চন্দ্রা তাদের প্রতিশ্রুতি দেয়, যে করেই হোক সে তাদের মুক্তি দেবে। 7 বোন জানায় পূজা শুরুর আগে চন্দ্রাকে তাদের ছায়ার সামনে শপথ নিতে হবে যে সে নিজের ভয়কে জয় করবে। চন্দ্রা সাহস করে শপথ নেয় এবং সঙ্গে সঙ্গে তার চারপাশে কালো ছায়ার ঘূর্ণি তৈরি হয়। অন্ধকারের মধ্যে ভেসে আসে কান্নার আওয়াজ, কিন্তু চন্দ্রা ভয় পায় না। তার সাহস দেখে ছায়া মিলিয়ে যায় আর প্রথম চ্যালেঞ্জ শেষ হয়। 7 বোন চন্দ্রাকে একটি পুরনো ভাঙাচোরা মন্দিরের দিকে নির্দেশ করে। তারা বলে এই মন্দিরে প্রবেশ করার আগে তাকে তার সবচেয়ে প্রিয় জিনিসটি ত্যাগ করতে হবে। চন্দ্রার কাছে তার মায়ের দেওয়া চুড়িটি ছিল সবচেয়ে প্রিয় স্মৃতি। চোখের জল ফেলে সে চুড়িটি ত্যাগ করে মন্দিরের দরজায় খুলে ফেলে। ভিতরে থাকা দেবী মূর্তি এক মুহূর্তের জন্য জ্বলে ওঠে, যেন তার ত্যাগ গ্রহণ করা হয়েছে। মন্দিরে প্রবেশের পর চন্দ্রার সামনে ধোঁয়ার কুণ্ডলী তৈরি হয়। সেই ধোঁয়ার ভিতর তার ছোট্ট ভাইয়ের করুণ মুখ ভেসে ওঠে। 7 বোন সতর্ক করে এই ধোঁয়া মায়া তৈরি করে তাকে পথভ্রষ্ট করতে চাইবে। ধোঁয়া তাকে ছোট্ট ভাইয়ের চিৎকার শুনিয়ে বিভ্রান্ত করার চেষ্টা করতে পারে, কিন্তু চন্দ্রা ধৈর্য ধরে স্থির থাকবে। সে বুঝতে পারে এটি একটি
বিভ্রম। ধোঁয়া মিলিয়ে গেলে সে দেখে মন্দিরের কেন্দ্রে পূজার থালাটি রাখা আছে। 7 বোন জানায় পূজার শেষ ধাপে তাকে নিজের রক্ত দিয়ে প্রদীপ প্রজ্বলন করতে হবে। এটি শুনে চন্দ্রা আবার অবাক হয়ে যায়, কিন্তু এক মুহূর্তের জন্যও দ্বিধা করে না। সে নিজের আঙ্গুল কেটে রক্ত দিয়ে প্রদীপ জ্বালায়। প্রদীপ জ্বালার সঙ্গে সঙ্গে মন্দির কাঁপতে শুরু করে, আর আকাশে মেঘের গর্জন শোনা যায়। শেষে 7 বোন নিজের আত্মা থেকে সমস্ত অভিশাপ সরিয়ে ফেলে। তারা চন্দ্রাকে বলে, তোমার সাহস আর আত্মত্যাগ আমাদের মুক্তি দিল। 7 বোন ধীরে ধীরে আলোর রূপ ধরে মন্দির থেকে উড়ে যায়, কিন্তু যাওয়ার আগে তারা চন্দ্রাকে আশীর্বাদ করে। তোমার গ্রামের কেউ আর কখনো অভিশপ্ত হবে না। তুমি চিরকাল সবার মধ্যে সাহসের প্রতীক হয়ে থাকবে। চন্দ্রা ফিরে এসে গ্রামে পুরো ঘটনা জানালো। গ্রামের মানুষেরা তাদের নিজের ভুল বুঝতে পারল এবং প্রতিজ্ঞা করল যে তারা আর কারো দুর্দশার প্রতি উদাসীন হবে না। 7 বোনের বনের অভিশাপ চিরতরে মুছে যায়। পিতমাটি আবার নতুন জীবনের স্বাদ পায়, আর চন্দ্রা গ্রামের নায়িকা হয়ে ওঠে।